18 তারিখের যে টঙ্গীর ময়দানে যে হত্যাকাণ্ড হয়েছে এবং তাবলিগে সাতপন্থীদের সমস্ত যেই মানে কার্যক্রম এর সম্পূর্ণ তথ্য এই আব্দুল্লাহ মনসুর হুজুর মুফতি আজিমউদ্দিনকে ধরে যদি জাতির সামনে এনে জবাবদিহিতা করা যায় আমার মনে হয় সব কিছু বাইর হয়ে আসবে। আব্দুল্লাহ মনসুর হুজুরকে সন্ত্রাসী আখ্যা আমি দিতে চাই। সারা বাংলাদেশের এমন ভাবে কাজ করো, নৈরাশ হয়েও না, নৈরাশ হয়ে না, তুমি কাজ করো, দেখবা একটা সময় হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম এরা তোমার পায়ের নিচে এসে পড়ে থাকবে। আমি যখন আমার অধিকার ফিরে পাওয়ার জন্য টাকা অধিকারের জন্য আমি যখন সোচ্চার হই, কথা বলতে থাকি, তখন তিনি আমাকে অনেক ভয়ভীতি দেখান। বিভিন্ন লোক, বিভিন্ন তার অনুসারীরা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান এবং একজন ফোন দিয়ে বলে যে আমি র্যাব, হ্যাঁ বিদেশি একটা নাম্বার, সে বলে আমি র্যাব তোকে খুঁজতেছি। ওয়াসিফ সাহেবকে আমি এই বিষয়টাকে অবগত করার পরে তিনি আমাকে ডাকেন, ওনার কামরায় ডাকার পরে যে আমি ভাই তুমি যে কোনো সময় আসো, আমি তোমার এটা শুনে আমি সমস্যা সমাধান করে দিব। আব্দুল্লাহ মনসুর হুজুর আমার সাথে মানে প্রতারণার একটা রূপ নিয়ে নেয়, মানে আমাকে আর চিনে না, মানে আমার সঙ্গে আর উনি ওইভাবে মানে এই সংগঠনকে আগে বাড়ানোর ব্যাপারে, এই সংগঠন ব্যাপারে আগে যেভাবে মানে সহযোগিতার ভূমিকা রাখতে চেয়েছিল কথা বলতে, এটা আর তিনি করবে না, এটাকে তিনি বাদ দিতে বলেন। তার আমি যতটুকু বুঝেছি যে আমি এখানে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগ নিষিদ্ধের কিছু দফা এখানে অ্যাড করার কারণে হয়তোবা তারা আমাকে এই সংগঠন বন্ধ করার জন্য প্রস্তাব দেয়। তাদের এজেন্ট বাস্তবায়ন করতে সবকিছু তারা এখন বাস্তবায়ন করছে, যা বাংলাদেশে মানুষ এখনো বুঝতেছে না। আওয়ামী লীগ পুনর্বাসন করার তারাই তাদের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়া সম্ভব বাংলাদেশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আপনাদেরকে একটি সুসংবাদ দিতে যাচ্ছি যে সাতপন্থী এক ভাই তওবা করে আলমী শুরার সাথে কাজ করার জন্য সংকল্পবদ্ধ হয়েছেন এবং এ পর্যন্ত হলে একটা বিষয় থাকতো, এটা এই পর্যন্তই শেষ নয়, আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিয়েছেন যা শুনলে আপনি শিউরে উঠতে বাধ্য হবেন। যিনি মূলত সাক্ষাৎকার দিয়েছেন তিনি হচ্ছেন হাফেজ কারি শেখ মোহাম্মদ আশরাফুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক তাকওয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, সাভার, ঢাকা। বন্ধুরা, এই সাক্ষাৎকারটি শোনার জন্য কয়েকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে। প্রথমে আমরা একটা কৈফিয়ত দিতে চাই যে আখলাক টিভির পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করা হয়েছিল যে রমজান মাসব্যাপী আমরা কোনো কাজ করব না, অর্থাৎ আমরা কোনো ভিডিও বার্তা দিব না, সাক্ষাৎকার নিব না, কোনো কিছুই প্রচার করব না। তবে যদি বিশেষ কোনো সাক্ষাৎকারের প্রয়োজন পড়ে অথবা বিশেষ কোনো ভিডিও বার্তা অথবা বিশেষ কোনো বিষয় থাকে, আমরা তখনই শুধুমাত্র কথা বলবো। এছাড়া রমজান মাসে সাধারণত আমরা খুব একটা কাজ করতে আগ্রহী ছিলাম না। আর এই সাক্ষাৎকারটি এত জরুরি যে এই সাক্ষাৎকারটি না নিয়ে কোনো উপায় ছিল না। এখন প্রশ্ন হলো, এই সাক্ষাৎকার বোঝার জন্য কয়েকটা বিষয় বুঝতে হবে। সেটা কি? প্রথমত বুঝতে হবে এটা যে যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে তিনি একজন হাফেজ এবং আলেম সমাজেরই একজন মানুষ। তিনি মূলত সাতপন্থীদের সাথে মিলে কাজ করেছেন, এ পর্যন্তই শেষ নয়, বরং সাতপন্থীদের সাথে মিলে কাজ করতে গিয়ে তিনি লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যেভাবে আখলাক টিভি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু বেচারা লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তিনি এই বিষয়গুলো জাতির সামনে জানাইতে চান, এজন্যই মূলত আমরা আখলাক টিভির পক্ষ থেকে এই সাক্ষাৎকার নিতে বাধ্য হয়েছি। দ্বিতীয়ত, যিনি সাক্ষাৎকার দিয়েছেন এই হাফেজ সাহেব মূলত সাতপন্থীদের কাছ থেকে অনেক বড় বড় হুমকির কারণে বিভিন্ন রকমের ভয়ভীতি তাকে দেখানো হচ্ছে। এমনকি দেশের বাইরে থেকেও প্রভাবশালী ব্যক্তিরা ফোন করে তাকে চরমভাবে হুমকির মুখে রেখেছেন বিদায় তিনি আখলাক টিভির মাধ্যমে জাতিকে টোটালি বিষয়টা জানাইতে চান। তৃতীয়ত, আমরা তাকে বলেছিলাম যে আইনি ব্যবস্থা তিনি নেবেন কিনা। তিনি বলেছেন যে তিনি আইনি ব্যবস্থাও নেবেন, তবে মিডিয়ার মাধ্যমে জাতিকে জানাইতে চান, যে জন্য এই সাক্ষাৎকার নেওয়া। এই সাক্ষাৎকারে আমরা জানতে পারবো যে আলমী শুরার বিরুদ্ধে সাতপন্থীরা কি পরিমাণ ষড়যন্ত্র করেছিল, এমনকি নতুন করে সংগঠন তৈরি করেও ষড়যন্ত্র করেছে, যে কারণে এই ভদ্রলোক বা এই হাফেজ সাহেব লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি চান এরকম আর যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হন এবং তিনি তার কর্মের জন্য অনুশোচনা করে তিনি চাচ্ছেন যে তওবা করে সাতপন্থীদের থেকে রুজু হয়ে আলমী শুরার সাথে মিলে কাজ করবেন। তো অবশ্যই বাকি সাতপন্থীদের ষড়যন্ত্রে আর যাতে আলমী শুরার ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য ওনার সাথে ঘটা বা ওনাকে নিয়ে ঘটা টোটাল বিষয়টা আখলাক টিভির মাধ্যমে তিনি জাতিকে জানাইতে চান, যেটা সাক্ষাৎকারের মাধ্যমে আপনারা টোটাল বিষয়টা জানতে পারবেন। অতএব সাক্ষাৎকার লম্বা হলেও আপনাকে সময় দিয়ে শুনতে হবে যদি আপনি টোটাল বিষয়টা জানতে চান। এক্ষেত্রে একটা নোট আমরা বলে নেই যে এই ভদ্রলোক আমাদের আলমী শুরার সিনিয়র মুরব্বীদের সাথে যোগাযোগ করলে মুরব্বীদের কাছ থেকে স্পষ্ট কথা হলো
আপনি কি ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিভাবে হয়েছেন, কিভাবে আপনার লেনদেন, ওই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে যাব না। তবে আপনি তওবা করে, অর্থাৎ হাফেজ সাহেবকে বলা হয়েছে আপনি তাদের থেকে টোটালি কমপ্লিটলি ফিরে খাস তওবা করে আলমী শুরার সাথে কাজ করতে চান, তাহলে আপনার জন্য আলমী শুরার দরজা খোলা। যেভাবে করে অনেক মানুষ সাতপন্থীদের থেকে রুজু করে তওবা করে আলমী শুরার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছেন, এভাবে করে তার জন্য দরজা খোলা, সেটা আলমী শুরার মুরব্বীদের পক্ষ থেকে বলা হয়েছে। বন্ধুরা, চলুন সবাই মিলে সেই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার শুনতে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার নাম আমরা যতটুকু জানতে পেরেছি যে হাফেজ কারি শেখ মোহাম্মদ আশরাফুল ইসলাম। জি জি, আপনি আপনার নামটা বলবেন। জি, আমার নাম হাফেজ কারি শেখ মোহাম্মদ আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম ভাই, আপনি কোন প্রতিষ্ঠানে কিভাবে কি করেন? আমি তাকওয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, সাভার অবস্থান এই মাদ্রাসা। আমি অনেক দিন ধরে এই মাদ্রাসার খেদমতে আমি আছি আর কি। আচ্ছা, আপনি মাদ্রাসার খেদমতে আছেন, মাশাআল্লাহ, ভালো। আমরা আবেদন পেয়েছি যে আখলাক টিভির মাধ্যমে আপনি কিছু জরুরি কথা জাতির সামনে তুলে ধরতে চান। আসলে কি বিষয়ে আপনি কথা বলতে চান, আপনি আপনার মতো করে বলেন। জি, ধন্যবাদ। আমি প্রথমেই আখলাক টিপিকে ধন্যবাদ দিচ্ছি যে আখলাক টিপির মাধ্যমে জাতির সামনে আমি কিছু কথা তুলে ধরতে পারছি। এর জন্য তো এক নম্বরে হলো, আমি জুলাই আগস্ট আন্দোলনের মধ্যে আমি ছিলাম, সাভারে আন্দোলন করেছি এবং রাজনৈতিক প্ল্যাটফর্মে আমি একটি রাজনৈতিক দলের কর্মী ছিলাম, সাভারের দায়িত্বেও ছিলাম এবং কাজ করেছি। তো এখন সেই ক্ষেত্রে এবং আমার আরেকটি হলো যে আমি এদিক দিয়ে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের একটু ভক্ত ছিলাম এবং অনুসারী হিসাবে পরিচিত ছিল আমার। এর মধ্যে সাদপন্থী যারা আছে তাদের মধ্যে অন্যতম একজন আলেম যিনি কারাগারে ছিলেন, মাওলানা মুফতি শাফিউল্লাহ মাক্কি। ওনার দ্বারা একটি প্রতিষ্ঠিত একটি সংগঠন হয়েছে জাতীয় ইত্তেহাদুল উলামা ইমাম মাশায়েখ পরিষদ। মহতরম, আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই যে আপনি প্রথমে দুইটা বিষয় বলেছেন। একটা বিষয় হলো আপনি জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, অর্থাৎ সরকার বিরোধী যে আন্দোলন, এই আন্দোলনে আপনি স্টেক হোল্ডার বা আপনি আন্দোলনে অংশগ্রহণ করেছেন, এটা হলো একটা পরিচয় আপনার। আর একটা পরিচয় হলো আপনি সাদপন্থীদের সাথে মিলে কাজ করতেন। এরপরে আপনি বলা শুরু করলেন যে মাওলানা শাফিউল্লাহ মাক্কি, যিনি জেলে ছিলেন, এখন মুক্ত হয়েছেন, ওনার দ্বারা প্রতিষ্ঠিত একটা সংগঠনের মাধ্যমে আপনি কাজ শুরু করেছেন। তো জুলাই আন্দোলনের সাথে আজকের সাক্ষাৎকারের সম্পর্ক কি, একটু ক্লিয়ার করবেন? জি, এটা হলো আমার মানে প্রাথমিক পরিচয়টা দেওয়ার জন্য এই কথাটাকে তুলে ধরছি। ওকে ফাইন। এরপরে মূলত আপনার পরিচিতি হলো আপনি সাদপন্থীদের সাথে মিলে তাবলিগের কাজ করতেন বা তাবলিগের সাথে জড়িত ছিলেন। জি, এরপরে বলবেন। জি, মুফতি শাফিউল্লাহ মাক্কি সাহেবের যেই সংগঠন ছিল জাতীয় ইত্তেহাদুল উলামা ইমাম মাশায়েখ পরিষদ, তো এইটার আমি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলাম। তো সেই ক্ষেত্রে এই যে শাফিউল্লাহ মাক্কি সাহেবের সংগঠনটা, এটা কবে হয়েছিল? এটা প্রায় বছর খানিক এরকম হবে। এটার মাকসাদ কি, মানে এটা উদ্দেশ্য কি, কর্মপন্থা কি, ওইটার বিষয়ে আমি আমার মূল মাকসাদ একটু পরে বলবেন। হ্যাঁ, ওটাই পরে বলুন। তো মূল হলো আমি এরকম এতায়েতের একটা ভালো একটা অবস্থানে ছিলাম, সাতপন্থীদের অনুসারী অবস্থানে, শীর্ষ মুরব্বীদের একটা নজরে আমি ছিলাম। এবং শীর্ষ মুরব্বী বলতে সাতপন্থীদের শীর্ষ মুরব্বী? হ্যাঁ, সাতপন্থীদের শীর্ষ মুরব্বীদের নজরে আমি ছিলাম। তো সেই ক্ষেত্রে একটু ক্লিয়ার করে নেই, মূলত আপনার আজকের সাক্ষাৎকার নেওয়াটা, আমাদের যে ডাটাগুলো আমাদের স্টুডিওতে এসেছে সেটার স্ক্রিপ্টও অলরেডি তৈরি হয়নি, যে কারণে আমি মূলত আমাদের যেহেতু ভূমিকায় বলেছি, আপনি হয়তো শুনেছেন যে আমাদের কাজ টোটালি বন্ধ, যে কারণে আমরা বিশেষ কোনো সাক্ষাৎকার নেবার জন্যই আমরা অনুষ্ঠান করে থাকি, যেমন আপনারটা। তো সেই হিসেবে আমরা গোছালোভাবে খুব বেশি কথা বলতে পারবো না, মূলত আপনার কথাটাকে আপনি তুলে ধরবেন, এজন্য আপনি স্বাচ্ছন্দ্যবোধে আপনার মতো করে আপনি বলবেন। জি, বলবেন। জি, তো এখন সেই ক্ষেত্রে যখন 18ই ডিসেম্বরে যে টঙ্গীর ময়দানে হত্যা ঘটনা ঘটে, যেখানে আমাদের মুসলমান ভাই হত্যা হয় এবং খুন হয়, তো এই খুন হওয়ার পরে সাতপন্থীদের শীর্ষ মুরব্বীরা যখন পলাতক ছিল, মামলা হওয়ার পরে যখন আসামি হয়, তখন ওনারা যখন আত্মগোপনে ছিল, তো এমন তো অবস্থায় শীর্ষ মুরব্বীদের মধ্যে থেকে একজন মাওলানা আব্দুল্লাহ মনসুর, তিনি আমাকে নক করেন এবং আমাকে ফোন দেন। ফোন দিয়ে আমাকে বলেন যে তুমি তো আমাদের সাতপন্থীর ইয়াতে আছে এবং রাজনৈতিক প্ল্যাটফর্মে তোমার একটা ভালো অবস্থান আছে, তুমি তোমার রাজনৈতিক দল থেকে আমাদের উপরে যে বৈষম্যগুলো হচ্ছে এগুলো তুলে ধরো। তখন আমি এর আগেই আমি ওনাকে বলেছি যে আমি আমার রাজনৈতিক দলকে এটাকে তুলে ধরেছিলাম, কিন্তু রাজনৈতিক দল থেকে কোনো বিক্ষোভ বা কোনো সংবাদ সম্মেলন করতে আমরা ধরে নিতে পারি যে মূলত আপনার যে জুলাই আন্দোলনে যে অংশগ্রহণ এবং রাজনীতিতেও আপনার একটা অবদান বা পথ চলা,
এটাকে উদ্দেশ্য করেই আব্দুল্লাহ মানসুর সাহেব আপনাকে প্রস্তাব দিয়েছেন যে তোমার রাজনৈতিক যে একটা পরিচিতি আছে বা অবদান আছে, এটাকে কাজে লাগাইয়া আমাদের বিষয়গুলো তুমি একটু হাইলাইট করার চেষ্টা করো বা জাতিকে বোঝানোর চেষ্টা করো, এইরকম। জি জি। এরপরে আমাকে তিনি প্রস্তাব দেন এবং বলেন যে প্রায় সারা বাংলাদেশে 25 লক্ষ সাতপন্থীর আছে, তো এই 25 লক্ষ মানুষ তোমার সাথে থাকবে। এক সপ্তাহের মধ্যে সংগঠন মানে কমিটি হয়ে যাবে, জেলায় জেলায় উপজেলায় কমিটি হয়ে যাবে। এবং সংগঠন কোন সংগঠন? সফিউল্লাহ মাক্কি সাহেবের সংগঠন না, ওইটা না, এটা ভিন্ন, এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হবে। তাহলে এটা কি একটা মানে আন্দোলনের জন্য বা ওনাদের দাবি দাওয়া পূরণের জন্যই কি একটা সংগঠন করতে চাচ্ছেন আলাদা? জি, আলাদা। এটার নাম কি? এটার নাম ছিল বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তি পার্টি। এই নামে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। তখন আব্দুল্লাহ মনসুর হুজুর আমাকে 64টা জেলার জি 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 ওনাদের যত সুরা হজরতগণ আছে সবার নাম এবং মোবাইল নাম্বার আমার হোয়াটসঅ্যাপে দেন এবং সমস্ত উলামা জি ওনাদের যে নেতৃত্বে সাতপন্থী যে উলামায়ে কেরাম আছে তাদের শিষ্য উলামায়ে কেরামদের নাম এবং মোবাইল নাম্বার আমাকে দিয়ে এবং আমাকে বলেন যে আশরাফুল, এই যে আমি যেই নাম দিয়েছি 64 জেলার, এই নাম দিয়ে তুমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবা এবং আমি এদের সবাইকে বলে দিব। বলে দেওয়ার পরে এক সপ্তাহের মধ্যে কমিটি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এক সপ্তাহের মধ্যে কমিটি হবে। নিবন্ধন কবে এটা তারিখটা কবে? মানে এটা তারিখটা আমি 17 ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গীতে যে খুন হলো, যে ঘটনাটা ঘটলো, ওইটার পরে তো অবশ্যই। এটার পরে এটা কতদিন পরে? এটার আনুমানিক মানে 4-5 দিন হবে, এরকম 4-5 দিন পরে জি জি আনুমানিক এরকমই হবে। বলবেন। জি, তখন উনি আমাকে এই কথা বলেন। এগুলো সমস্ত প্রমাণ আমার কাছে আছে, আমার মোবাইল আছে। এবং তিনি আমাকে প্রস্তাব দিয়েছে যে সারা বাংলাদেশে। এখানে একটু ক্লিয়ার করে নি হাফেজ সাহেব, আপনি যে কোনো কথাই বলবেন সেটা কিন্তু নিতান্তই আপনার পার্সোনাল ব্যাপার। আকলাক টিভি আপনার সাক্ষাৎকার নিচ্ছে এবং এটা প্রচার হবে। যখন এটা প্রচার হবে, যদি কেউ কাউন্টার দেয়, অর্থাৎ ওনাদের পক্ষ থেকে অথবা আইনিভাবে যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে এটার ডকুমেন্ট কি, এটা দলিল কি, তখন কিন্তু আপনি আমাদেরকে ডকুমেন্ট দিতে বাধ্য হবেন। বা ডকুমেন্ট না দিলে সেটা দায় আপনার, আমাদের না। জি বলবেন। তখন আমাকে আব্দুল্লাহ মনসুর হুজুর আমাকে বলে যে এরকম যে তুমি এই দলকে মানে এই রাজনৈতিক প্ল্যাটফর্মকে তৈরি করতে কাজ করো, নিজেকে বিলীন করে দাও। বড় ভাইটাল কোনো পদে আসার জন্য তুমি এরকম আশা করো না, তুমি নিজেকে বিলীন করে দিয়ে এটার উপদেষ্টা হিসাবে থাকো। যেরকম আমি উপদেষ্টা হিসাবে আছি, সেম এইভাবে উপদেষ্টা হিসাবে তুমি থাকবা। কারণ রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে শিক্ষিত মানুষ, অনেক ফেমাস লোকের প্রয়োজন থাকে, তারা নেতৃত্বে আসবে। বিষয়টা একটু অস্পষ্ট হয়ে গেল না? একটু কেমন কেমন হয়ে গেল না? আপনাকে প্রস্তাব দেওয়া হলো যে একটা সংগঠন করে এবং ওনাদের শীর্ষ আলেমদের নাম নাম্বার আপনাকে দেওয়া হলো, হোয়াটসঅ্যাপ গ্রুপ করে কানেক্টিভিটির কথা বলা হলো। আবার আপনাকে যদি বলা হয় যে আপনি শীর্ষ কোনো পদের আশা করবেন না, তাহলে আপনি কেন সেখানে যাবেন, কেন কাজ করবেন? মানে আপনাকে কি করতে বলা হয়েছে? আমাকে মানে উনি আসলে আমাকে দিয়েই তো কাজ করাবেন মূলত হলো আমাকে দিয়ে। মানে আমি যেন সভাপতির এই যে সংগঠনটা যেটা হবে, আমি যেন সভাপতি বা সাধারণ সম্পাদক এরকম বড় পদের নিয়ে যেন মনক্ষুণ্ণ না হই, তার একটি উপদেশ হিসাবে আমাকে উনি এইভাবে বলেছে হয়তোবা। তখন তিনি আমাকে বলেছে যে তুমি হইতেছে সারা বাংলাদেশের এমন ভাবে কাজ করো, নৈরাশ হয়েও না, তুমি কাজ করো, দেখবা একটা সময় হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম এরা তোমার পায়ের নিচে এসে পড়ে থাকবে, এরা তোমার পিছনে এসে বলবে যে। এটার কারণটা কি? আপনারা যে সংগঠন করতে যাচ্ছেন বা যেটা করছেন, উনি যে প্রস্তাবটা দিল, এটা তো একটা শাখা সংগঠন হবে, তাই না? আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা, এটা তো মূল। আপনি যাদের নাম নিলেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এনারা তো ওইটারই মূল, তাই না? তো এরপরে যতগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবে বা ছাত্র সংগঠন হবে বা যেগুলোই হয়েছে, এই সবগুলো তো হবে শাখা। তো হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তারা আপনার পায়ের কাছে কোন কারণে আসবে? মানে তিনি আমাকে এইটাকে বলে উৎসাহ দিয়েছে, মানে অর্থাৎ এইটা আমাকে উনি বুঝাইতে চেয়েছে যে 25 লক্ষ মানুষ সাতপন্থী সবাই তোমার পাশে থাকবো, আমরা থাকবো। যে এইভাবে যখন রাজনীতি তুমি দলকে গুছিয়ে নিবা, তখন হাসনাত আব্দুল্লাহরাও তোমার পায়ের কাছে এসে পড়ে থাকবে। উনি এভাবে আমাকে বুঝাইতেন আর কি, বুঝানোর ক্ষেত্রে উনি বলেছেন। এবং উনি আমাকে বলেছেন যে বিএনপি, জামাত ইসলাম এরাও তোমাকে একসময় বলবে যে মূল্যায়ন করবে। হ্যাঁ, এটা বেশি বাড়াবাড়ি, এটা না, জাস্ট মূল্যায়ন করবে। না, মূল্যায়ন করবে এটা বলেছে বিএনপির ক্ষেত্রে, জামাতের ক্ষেত্রে, যে কোনো ব্যাপারেই বলুক উনি। কারণ এখানে আমি আপনাকে কেন বলতেছি শুনেন, আপনি যেটা বলতেছেন এগুলো জাতি শুনবে। এখন আমি যেহেতু একজন আলোচক বা সঞ্চালক, যাই বলেন না কেন, আপনি আমার সামনে বলে যাবেন আর আমি সবটাই শুনে যাবো, এটা তো হয় না। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এনারা আপনার পায়ের কাছে আসবে বা আপনার কাছে ছোট হবে, এই কথাটা বলা অতিরঞ্জিত। এটা যদি আপনাকে বলে থাকে, তাহলে সে মূলত আপনাকে কলা ঝুলাইছে বা মূলা ঝুলাইছে আপনার সামনে, আপনাকে লোভ দেখাইয়া আপনাকে কাজে নামাইছে। এই জিনিসটাই আমি আপনার সামনে ক্লিয়ার করতে চাচ্ছি। হ্যাঁ, এখানে এতটুকুই বলা যায়
যে আপনি যদি একটা সংগঠন দাঁড় করাইতে পারেন বা একটা প্ল্যাটফর্ম দাঁড় করাইতে পারেন, সেটা যদি ফলপ্রসূ হয় তাহলে হবে কি যে তারাও আপনাকে মূল্যায়ন করবে, সার্জিস আলমরা অথবা বিএনপি অথবা যে কেউ বলেন মূল্যায়ন করবে, এটা বলা যেতে পারে। ওকে ফাইন, জি বলেন। আমি আসলে না, যেভাবে উনি আপনি বলেছে সেটা আমি বলছেন, এই তো? ওইভাবেই বলার চেষ্টা করছি। আমিও সেটাই আপনার সাথে ডিসকাস করছি যাতে জাতি জানতে পারে, কারণ আপনার আমার আলোচনাটা এখন হচ্ছে রেকর্ড, এটা তো পাবলিক শুনবে, যখন পাবলিক শুনবে তখন এটার তো একটা ফলপ্রসূ একটা অবস্থা বের হতে হবে, সামারি বের হতে হবে। ওইটা বের হওয়ার জন্যই এইটা বলা যে ওনার যে বলাটা, ওই বলাটা যে আপনাকে মিসগাইড করা বা বলাটা যে আপনার সাথে এক ধরনের প্রতারণা বা আপনাকে যে লালায়িত করা, আপনাকে কাজে নামানোর জন্য যে বেশি আশা দেখানো, ওইটাই আমি আপনাকে ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। জি বলবেন। এরপরে হ্যাঁ জি, এরপরে উনি আমাকে এইভাবে বলেছেন এবং সারা বাংলাদেশের নাম্বারগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন এবং ওনাদের যত তথ্য আছে, জি যত তথ্য আছে সমস্ত তথ্যগুলো আমার হোয়াটসঅ্যাপে দিয়েছে যে এই তথ্যের উপরে তুমি ভিত্তি করে কথা বলবা। জি জি কথা বলতে গেলে, কারণ কর্মসূচি দিতে গেলে ওনাদের পক্ষ নিয়ে কথা বলতে হলে সব বিষয় তো আমার জানার প্রয়োজন। সেই ক্ষেত্রে আব্দুল্লাহ মনসুর হুজুর ওনাদের যত ডকুমেন্টস আছে, যত তথ্য আছে, সমস্ত তথ্যগুলো আমাকে দিয়ে তিনি বলছে তুমি কাজ করো, এইভাবে তুমি কাজ করো। এরপরে হলো আরেকজন আছে শীর্ষ মুরব্বী সাতপন্থীদের মুফতি আজিমউদ্দিন, মুফতি আজিমউদ্দিন সাহেব, যা আপনারা হয়তোবা জানেন। তিনি আমাকে ফোন দিয়ে বলছে যে নেতা কেমন আছো, আমাকে বলতে নেতা কেমন আছো, তোমাকে আমরা যদি শেল্টার দেই তাহলে সারা বাংলাদেশে কাজ করা তোমার জন্য খুব সহজ হয়ে যাবে এবং তুমি একটা ভালো অবস্থান করতে পারবা। জি মোহতারাম, এখানে আপনাকে একটু স্টপ করাই। আপনি যেটা বলছেন এটা হলো আপনার সাথে কানেক্টিভিটি যা হয়েছে, এটা যদি আপনি কন্টিনিউ বলতে যান তাহলে লম্বা সময়ের ব্যাপার, যেহেতু সপ্তাহের পর সপ্তাহ আপনার সাথে কথা হয়েছে বা মাসের পর মাস, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত, বা আপনার সাথে যখন ঝামেলা হয়েছে তখন পর্যন্ত, তো এই লম্বা আলোচনাটার মধ্যে আমরা না গিয়ে শুধু মূল বিষয়টা আপনি বলেন। জি, আব্দুল্লাহ মনসুর সাহেব আপনাকে প্রস্তাব দিয়েছে, আজিমউদ্দিন ভাইও আপনাকে নেতা বলে সম্বোধন করেছে, এই বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার। এইখানে একটু আজিমউদ্দিন ভাইয়ের কথাটা আরেকটু বলি। জি বলবেন। যে সেটা হলো যে তিনি আমাকে আরো মানে আসলে এক আব্দুল্লাহ মনসুর হুজুরের কথাতেই কিন্তু আমি মানে ওইভাবে আশ্বস্ত হই নাই। আশ্বস্ত হয়েছি তখনই যখন মুফতি আজিমউদ্দিন সাহেব আমাকে বলেছে আলরাজি কমপ্লেক্সে অফিস দিবে, পার্টি করার জন্য, দল করার জন্য অফিস দিবে। আলরাজি কমপ্লেক্স কোনটা? এটা হলো ঢাকায় এতেছে পল্টনে আলরাজি কমপ্লেক্স আছে, এখানে আমাদেরকে ওনার একটা কার্যালয় দেওয়ার কথা ছিল এবং তিনি আমাকে এইভাবেই দিয়েছে। এবং আরেকজন আপনি মুফতি মাওলানা ওসামা সাহেব আছে, তিনিও আমাকে নক করেছিল যে ভাই আমি ওসামা, হোয়াটসঅ্যাপে নক করেছে, আমি ওসামা তুমি আসো। ওসামা বলতে ওসামা ইসলাম অর্থাৎ ওয়াসিফ সাহেবের ছেলে? হ্যাঁ, ওয়াসিফ সাহেবের ছেলে ওসামা ভাই, উনি আমাকে নক করে বলে আমি ওসামা, তুমি আমার সাথে যোগাযোগ করো। পরে আমি ওনাকে যোগাযোগ করি, ওনার ব্যাপারে বিস্তারিত আলোচনা কারগুজারি শোনাই, আপডেট নেই। এইভাবে নিয়ে যখন এই শীর্ষ মুরব্বীদের থেকে আমি যখন মানে ওনাদের থেকে যখন আমি আশ্বস্ত পাই, প্রস্তাব পান, তখনই আপনি কাজে ঝাঁপায় পড়েন। তখন আমি কি করি যে মানে আবেগে আপ্লুত হয়ে আমি কাজ করার জন্য মানে সিদ্ধান্ত নিই, নেমে যাই। তারপরে আমি আসলে কর্মসূচি নেই। কর্মসূচি হলো যে জাতীয় প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করি 31শে ডিসেম্বর। ওই 31শে ডিসেম্বরের সংবাদ সম্মেলনে সাদ সাহেবদের উপরে যেই মানে দফাগুলো ছিল, ওই দফাগুলোকে আনি এবং আরো কিছু দফা যারা আমি আমার নিজের সাহেবদের উপরে দফা বলতে মানে তাদের উপরে যে বৈষম্যগুলো হচ্ছে, আচ্ছা তাদের যে দাবি দাওয়াগুলো, তাদের যে দাবি দাওয়াগুলো আমাদের এই দলের পক্ষ হয়ে আমরা জাতির সামনে তুলে ধরি। দলটা কি? বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তি পার্টি। বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তি পার্টি, হ্যাঁ, এই নামে সংবাদ সম্মেলন হয়। নাম প্রস্তাব করেছে কে? এই নামটা হলো মূলত আমরাই পছন্দ করে আর কি করেছি। মানে ওনাদের সাথে, অর্থাৎ আব্দুল্লাহ মনসুর সাহেব আপনাকে যখন প্রস্তাব দিল কাজ করার জন্য, একটা পার্টি করার জন্য, এবং ওনাদের দিক থেকে টোটাল সাপোর্ট দিবে, তখন মূলত এই নাম আপনি নির্ধারণ করে বা এই নামটাকে করে ফাইনাল করে এরপরই আপনারা কাজে নেমেছেন। এটা হলো সেই নাম। নামটা আবার বলবেন। বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তি পার্টি। বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তি পার্টি, বিরাট নাম। জি বলবেন। এরপরে হলো আপনার সংবাদ সম্মেলন করি। সংবাদ সম্মেলনের পরে আজিমউদ্দিন সাহেব আমাকে বলেছিল যে আলরাজি কমপ্লেক্সে অফিস দিবে, অফিস বুঝিয়ে দিবে, কিন্তু তিনি দেন নাই। এটা কত তারিখে সংবাদ সম্মেলনটা? মূলত কত তারিখে? 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর। এরপরে আমরা জাতীয় দৈনিক সহ সকল মিডিয়াতে আসছে কিনা? হ্যাঁ, মিডিয়াতে অনেক মিডিয়া আসছিল। হ্যাঁ, যেহেতু তখন আপনার ভূমিকা কি ছিল? মানে সংবাদ সম্মেলনে তখন আমি সমন্বয়ক ছিলাম। হ্যাঁ, সমন্বয়ক হিসেবে আমি কথা তুলে ধরেছি জাতির সামনে। এরপরে হলো আমরা প্রধান ওই সংবাদ সম্মেলনটার মূল দাবি কি ছিল? অর্থাৎ আপনারা যে সংবাদ সম্মেলন করলেন সেখানে হেডলাইনে কি ছিল, ব্যানারে কি ছিল, বা আপনাদের দাবিগুলো কি? ওইটার মূল বিষয়টা ছিল যে
আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় এবং তাবলিগ জামাতের এক পক্ষের উপরে বৈষম্য করা হচ্ছে কেন? সাংবাদপন্থীদের পক্ষ থেকে বৈষম্য, তাদের যে দাবি যে আমাদের উপরে বৈষম্য করা হচ্ছে, ওই বৈষম্যটা না করা বা তাদের অধিকার পাওয়া, এটাই মূল ছিল, মূল এই বিষয়টাই ছিল। এরপরে হলো আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়, প্রধান উপদেষ্টার কার্যালয় 13 দফা আমরা দেই। আচ্ছা, আমাদের এই সংগঠন থেকে এই নামে আমরা দেই, ওখানেও দফাগুলো আছে, সেটার কপি আমার কাছে আছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয় যে কপিটা নিয়েছে সেই কপিটাও আমার কাছে আছে। আচ্ছা, তো এই সংগঠন করতে এরপরে আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে 17 জানুয়ারি 17 জানুয়ারি থেকে লাগাতার 30 জানুয়ারি আগ পর্যন্ত লাগাতার আমাদের কর্মসূচি, আমাদের দাবি দাবা আদায়ের জন্য বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, প্রেস ক্লাব থেকে শুরু করব। এটা লাগাতার আমরা করব, চলতে থাকবে ধারাবাহিকভাবে, এটা আমাদের চলতে থাকবে আমাদের দাবি আদায় না হওয়ার আগ পর্যন্ত। এই সমস্ত কাজ করতে অর্থের প্রয়োজন হয়। অর্থের যখন প্রয়োজন হয় তখন আমি আব্দুল্লাহ মনসুর হুজুরকে অর্থের কথা যখন বলি তখন তিনি আমাকে 60,000 টাকা দেয় এই কাজ করার জন্য 60,000 টাকা দেয়। আরেকজন ব্যক্তি আমাকে 4,000 টাকা দেয়, মাওলানা রুহুল আমিন। আচ্ছা আচ্ছা, এই 64,000 টাকা। রুহুল আমিন কে? ইনি আমি চিনি না আসলে, আমি চিনতে না, ওনাদের মাধ্যমে আমি চিনি। হ্যাঁ, ওনার আমাদের এই সাতপন্থীদের একজন সাথী। তো আমাকে এই 64,000 টাকা দেয়। এরপরে হলো আমাকে এই অর্থ কালেকশনের জন্য আমেরিকার একজন প্রবাসী আছে, অহিতুজ্জামান নামের একজন ভাই আছে আমেরিকার। তো তিনি হলো তাবলিগ জামাতের সাতপন্থীদের যত মোটা অঙ্কের যে অ্যামাউন্ট খরচ হয়, মানে উনি অনুদান দেন, সেই ক্ষেত্রে ওনার নাম্বার দিয়ে আমাকে বলা হয়েছে যে তুমি তার কাছে অর্থর জন্য, এই সংগঠনকে পরিচালনার জন্য অর্থের জন্য তার কাছে সহযোগিতা চাও, আমরা বলে দিব। এটা আব্দুল্লাহ মনসুর হুজুর থেকে মাওলানা জাবের কাসিমি থেকে শুরু করে অনেকে আমাকে ওনার ঠিকানাটা দিয়েছে এবং ওনার নাম্বার পরিচয় দিয়েছে এবং ওনার নাম্বার দিয়েছে। আমি ওনার সাথে যোগাযোগ করে, উনিও আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলেছিল এবং আমাকে সহযোগিতা করবে এটাও বলেছিল। উনি আমাকে টাকা দেন নাই, আমাকে এই 64,000 টাকা দিয়েছে। আর এই সংগঠনকে করতে গিয়ে আমার মোটামুটি 2,56,000 টাকার মতন খরচ হয়ে যায়। 2.5 লক্ষ প্লাস। হ্যাঁ, 2.5 লক্ষ প্লাস খরচ হওয়ার পরে হঠাৎ করে আমাকে আব্দুল্লাহ মনসুর হুজুর, মানে হঠাৎ করে বলতে কি, আমি যখন ওনাদের যেই 23 জন যে 18 তারিখে যে টঙ্গীর ময়দানে যে হত্যা মামলার যে আসামি ছিল, 23 জন যখন জামিনে মুক্তি পায়, আব্দুল্লাহ মনসুর হুজুর 2 নম্বর আসামি ছিল। জামিনে মুক্তি পাওয়ার পরে 23 জনকে যখন তারা জামিনে মুক্তি পাওয়ার পরে তিনি আব্দুল্লাহ মনসুর হুজুর আমার সাথে মানে প্রতারণার একটা রূপ নিয়ে নেয়, মানে আমাকে আর চিনে না, মানে আমার সঙ্গে আর উনি ওইভাবে, মানে এই সংগঠনকে আগে বাড়ানোর ব্যাপারে, এই সংগঠন ব্যাপারে আগে যেভাবে মানে সহযোগিতার ভূমিকা রাখতে চেয়েছিল, কথা বলতে, এটা আর তিনি করবে না, এটাকে তিনি বাদ দিতে বলেন। তার আমি যতটুকু বুঝেছি যে আমি এখানে আওয়ামী লীগের, মানে আওয়ামী লীগ নিষিদ্ধের কিছু দফা এখানে অ্যাড করার কারণে হয়তোবা তারা আমাকে এই সংগঠন বন্ধ করার জন্য প্রস্তাব দেয়। তো আমি এখানে আওয়ামী লীগের প্রসঙ্গ আসবে কেন? কারণ আপনাকে তো প্রস্তাব দিল আব্দুল্লাহ মনসুর সাহেব যে একটা সংগঠন করার জন্য। হ্যাঁ, এখানে আমি বলি আপনাকে, এখানে যে 13 দফার মধ্যে কয়েক দফা আগে প্রথম সিরিয়ালে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগকে জঙ্গি সংগঠন করতে চায় হিসাবে চিহ্নিত করতে হবে, হ্যাঁ, ঘোষণা করা, এগুলো কিছু দফা। শুনেন, সংবাদ সম্মেলন করেন আর যাই কিছু করেন না কেন, এগুলো মানুষ দেখলেই বুঝে যে এটা মূলত আপনাদের কথায় তো আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় না। জাস্ট আপনারা মানে এই দাবিগুলো যুক্ত করার মানে হলো আপনাদের দাবিগুলো বা আপনারা যে কাজগুলো করতে চাইছেন ওইটা যাতে শক্তিশালী হয়, ওই কাজগুলো যাতে আদায় হয়, এই জন্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিটাকে যুক্ত করা। মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তো এই সংগঠনের তেমন কোনো কাজ নাই, আছে না আসলে। হ্যাঁ, এরকম সাতপন্থী যে সংগঠনটা, তারা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আলাদা কোনো আন্দোলন করছে? না, ওনারা বলেন এটা যুক্ত করার উদ্দেশ্য হলো ওনাদের কাজগুলো আদায় করার জন্য। এরকমই তো হতে পারে নাকি? এরকমও হতে পারে, বাকি এটার মূল হলো যেন এটা স্ট্রং হয়। হ্যাঁ, এরকমই, যে এই কাজটা আমাদের সংগঠনটা জানা। আপনি এটা কিভাবে বুঝতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি বা এই ধরনের, অর্থাৎ আওয়ামী বিরোধী কিছু দাবি যুক্ত করার দরুনই তারা আপনাকে ইগনোর করতেছে বা আপনাকে বাদ দিতেছে? এই দাবিটা আপনি কেন করেন? এই দাবিটা আমি এই কারণে করছি যে যখন আব্দুল্লাহ মনসুর হুজুর আমাকে এই সংগঠন বন্ধ করতে বললেন, জি, এবং তিনি বললেন যে তোমাকে আমি কাকরাইলের যদি মুরব্বী হিসাবে আমাকে পরিচয় দাও, জি, তাহলে আমি তোমার সালামও নিব না, তোমার সাথে কথাও বলবো না। আর বাকি তুমি যদি ব্যক্তিগতভাবে এই সংগঠনকে আগে বাড়াও, আমি তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করব ব্যক্তিগতভাবে। শেষে যখন এই সংগঠন বন্ধের জন্য উনি বলতেছেন, জি, তখন
আমি ওনাকে বললাম যে আমি যে টাকা পয়সা খরচ করেছি, যে দাবি দাবাটা করেছি, যে আমার আপনি কেন খরচ করলেন? মানে আমাকে 2,56,000 টাকা বলতেছেন, তার মানে ধরি যদি ওনাদের কাছ থেকে আপনি 64,000 টাকার মতো পাইছেন, তার মানে 1,90,000 টাকা বা এই টাইপের কিছু একটা আপনি বেশি খরচ করে ফেলেছেন। এই টাকাগুলো আপনি কেন খরচ করলেন? এটা খরচ করার মূল উদ্দেশ্য ওই যে আমাকে তো স্বপ্ন দেখিয়েছিল যে তারা ওনারা পাশে থাকবে, সংগঠন হবে, আমরা নির্বাচন করব, এখান থেকে তো একটা বেনিফিট আসবে। এবং আরেক এখানে একটু বলি, এই টাকা খরচ করার একটা কারণ আছে। আরেকজন মাওলানা মুফতি জাবের কাসিমি, হ্যাঁ, তিনি আমাকে বলেছে যে আশরাফুল ভাই, আপনি টাকা পয়সা খরচ করেন, রেন্ট করে হলো খরচ করেন, আমরা আপনার টাকা পয়সার ব্যবস্থা করে দিব, কারণ আমরা এখন বড়রা আত্মগোপনে আছে, একত্রিত হতে পারছি না। এরপরে কি ওনার সাথে যোগাযোগ হয়েছে? হ্যাঁ, ওনার সাথে অনেক যোগাযোগ হয়েছে ভাই। ওনার অবস্থান কি? ওনার অবস্থান, ওনারা পরবর্তীতে সুর চেঞ্জ করে ফেলছে। না, ওনার বক্তব্যটা কি? সে সুর চেঞ্জ করছে, সেটা কি? সেটা তো বলতে হবে আপনাকে জাতির সামনে। আপনি সাক্ষাৎকার দিচ্ছেন, এটা মানুষ শুনবে। জাবের কাসেমি সাহেব আপনাকে বললেন যে আপনি খরচ করেন, ঋণ করে হলেও খরচ করেন। এটা যদি আপনাকে বলে থাকে, তাহলে পরবর্তীতে ওনার বক্তব্য কি? আপনি তাকে এটা বলছেন যে আমার যে খরচ হয়ে গেছে, এটা কি হবে? আমি এটা খরচ করা, ওনার এই বক্তব্যের পরে যখন আমি খরচ করছি, এবং তিনি এর পাশাপাশি জাবের কাসিম আমাকে বলেছে যে আমরা আপনাকে নিবন্ধন দিয়ে দিব। ওই জাবের কাসিমের একটা সংগঠন আছে, জাতীয় মুসলিম ঐক্য, এরকম একটি হয়তো বা সম্ভবত ব্যক্তিগত, হ্যাঁ, ওনার একটা সংগঠন আছে, যে বলছে আমাকে যে আশরাফুল ভাই, এই সংগঠন আপনার হয়ে কাজ করবে, আপনাকে আমরা আপনার পাশে আছি, মানে একসাথে মিলে কাজ করব, আপনি খরচ করেন, কোনো সমস্যা নাই। যখন এই আমাদের মধ্যে আব্দুল্লাহ মনসুর হুজুরের সাথে যখন একটু দূরত্ব, ওই যে মানে ওনারা মুক্তি পাওয়ার পরে যখন একটু দূরত্ব পয়দা হয়ে যাওয়ার পরে, তখনও এই জাবের কাসিমি মানে ওনার মুরব্বীদের পক্ষ নিয়ে আমার সাথে আর মানে কথা বলতে চায় না, কন্টিনিউ করতে। ওনাকে জিজ্ঞাসা করছেন যে ভাই, আপনি যে আমাকে টাকা পয়সা খরচ করতে বললেন, আমি যে খরচ করলাম, এতগুলো টাকা বেশি খরচ করে ফেললাম, এখন এটার কি হবে? এটার আমি ওনাকে প্রশ্ন করেছি, ভয়েস পাঠিয়েছি, কিন্তু আমাকে মানে কোনো উত্তর দেয়নি, ওইভাবে দেয়নি। আপনি কিন্তু মিডিয়ার সামনে কথা বলতেছেন, যদিও এখন এই মুহূর্তে আপনার সামনে তেমন কেউ নাই, কিন্তু এই কথাগুলো জাতি শুনবে। অতএব তারা যদি কাউন্টার দেয়, তারা যদি ডকুমেন্ট দেয়, মানে আপনি এটা ডকুমেন্ট দেখাইতে পারবেন কিনা, এবং তারা কাউন্টার দিলে এটা আপনি সত্য প্রমাণ করতে পারবেন কিনা? ইনশাআল্লাহ পারবো। যে আমার কাছে আপনার সাথে কনভারসেশন এগুলো ডকুমেন্ট আছে আপনার কাছে? আছে, জি। আচ্ছা, এরপরে আর কি বলতে চান আপনি? আচ্ছা, এরপরে হলো এই বিষয়ে একটু সামারি করি তাহলে। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা জানতে পারলাম, মানে আপনার এই এতক্ষণের আলোচনায় ক্যামেরার বলছে যে 25 মিনিট প্লাস রেকর্ডিং, যদিও এটা কাটসাটের পরে একটু কম যাবে, অর্থাৎ এখান থেকে কাটসাট করে বাদ দেওয়ার তেমন কোনো কথা থাকবে না, হয়তো দুই এক কথা এমনি হাঁচি কাশি টুকটাক গ্যাপ, এইটা বাদ যাবে, মূল কথা সবটাই থাকবে। তো এই 25 মিনিট প্লাস আমরা রেকর্ডিং যা শুনলাম, এতক্ষণে আমরা যেটা জানতে পারলাম যে মূলত আব্দুল্লাহ মানসুর সাহেব আপনাকে প্রস্তাব দিয়ে একটা সংগঠন করাইলেন, এবং উনি নিজেও কন্ট্রিবিউট করলেন, অর্থাৎ উনি 60,000 টাকা দিলেন, এবং আরও একজন আপনাকে 4,000 টাকা দিলেন, এবং আরও যোগাযোগ করতে বলছেন বিভিন্ন জনের সাথে, আমেরিকান প্রবাসী ওনার সাথে আপনি যোগাযোগ করেছেন, কিন্তু সেখান থেকে আপনি কোনো অর্থ পান নাই। তো এরপরে ওনাদের জামিন হয়ে যাওয়ার পর আপনাকে এই সংগঠন আবার বন্ধ করতে বলা হলো। এরপরে আপনি আছেন ক্ষতির মুখে, অর্থাৎ 1,90,000 টাকার মতো আপনার পকেট থেকেই খরচ হয়ে গেছে বাড়তি, আর ওনাদের যেটা আছে ওটা তো বাদ, ওটা তো হয়েছেই। তো এখন এই সামারিতে আমরা কি জানতে পারলাম, কি বুঝতে পারলাম? এখানে মানে মূল আরেকটু বিষয় আছে, আমি এখানে একটু যুক্ত করি। কেন ওনার এই আওয়ামী ইয়েটা আপনার আগে আমাকে প্রশ্ন করেছেন, এই বিষয়টাকে নিয়ে আমি ওয়াসিফ, মানে সাতপন্থীদের বাংলাদেশ সর্বোচ্চ মুরব্বী ওয়াসিফ ভাইকে, ওয়াসিফ সাহেবকে আমি এই বিষয়টাকে অবগত করার পরে তিনি আমাকে ডাকেন, ওনার কামরায় ডাকার পরে যে আমি ভাই, তুমি যে কোনো সময় আসো, আমি তোমার এটা শুনে আমি সমস্যা সমাধান করে দিব। আমি আসিফ ভাইয়ের কাছে গিয়ে কারগুজারি শোনানোর পরে আব্দুল্লাহ মনসুর হুজুরকে ডাকা হয়। ডাকা হওয়ার পরে তিনি আসিফ ভাইকে সামনে বলছে যে আমি ওকে টাকা পয়সা পরিশোধ করে দিচ্ছি। উনি আসিফ বলতে কি মানে দিবে, আমাকে দিবেন, হ্যাঁ দিবেন, বাকি টাকা পরিশোধ করে দিবেন। আচ্ছা, এই আশ্বস্ত করে ওয়াসিফ ভাইয়ের কামরা থেকে ওনার কামরায় আমাকে নিয়ে গেলেন আব্দুল্লাহ মনসুর হুজুরের কামরায়। এটা টঙ্গী মার্কাজে, মার্কাজ বলতে ওনাদের মার্কাজ, ওনাদের মার্কাজ টঙ্গী যে মার্কাজ আছে তুরাগতীরের ওই পারে, যেটা বিলাল মসজিদের সংলগ্ন ওনাদের যে মার্কাজটা। জি বলেন। এখানে আমাকে আব্দুল্লাহ মনসুর হুজুর নিয়ে আমাকে ভয়ভীতি দেখায়। কি ভয়ভীতি দেখায়? তিনি আমাকে ভয়ভীতি দেখে যে তিনি শেখ বংশ এবং শেখ পরিবারের সাথে তাদের একটা খুব ভালো সুসম্পর্ক ছিল, মানে আওয়ামী লীগের সাথে, শেখ হাসিনার সাথে, হ্যাঁ শেখ মুজিবের সাথে তাদের একটা সুসম্পর্ক, ভালো সম্পর্ক ছিল। এবং তিনি আমাকে আরো বলেন যে যশোরে ওনার বাড়ি, তো যশোরে আমি জানতাম না। শেখ মুজিবের পরিচয় কেন আসবে? শেখ মুজিব এখানে কি করবে? উনি আমাকে ভয় দেখাবেন। শেখ মুজিব তো মারা গেছে। হ্যাঁ, উনি আমাকে ভয় দেখাচ্ছেন। মানে কিভাবে ভয় দেখাচ্ছেন? যে টাকাটা যেন আমি না চাই,
এই কারণে উনি আমাকে কি তো ভয় দেখাচ্ছে। 5ই আগস্ট শেষ হয়ে গেল, এরপর তাদের নিজেদের কোনো অস্তিত্ব বাংলাদেশে নাই বলা চলে, এরপরও তাদেরকে মানুষ দলিল দেখায় যে তাদের সাথে সম্পর্ক, ওইটাও মানুষ এখনো বিচ্ছা খায়। এখন তারপর দেখে আমাকে আরো কি না, বলছে, তখন আপনি কেন বললেন না যে ওনাদের দেখায় আমার লাভ? না আমি দেখছো না, আমি তারপরে ওনা আমাকে বলছে যে জি। যশোরে ইরশাদ শিকদার অনেক আগে মারা গেছে, হ্যাঁ, ইরশাদ খুব শিকদার, জি, জি, সন্ত্রাসী জি, ছিল। আমাদের ছোট ভাই, হ্যাঁ, জি, বলুন। ইরশাদ শিকদারের সাথে ওনাদের বাপ চাচা ভাইদের সাথে একটা সুসম্পর্ক ছিল, তাদের সাথে ফাইট করতো। আচ্ছা আচ্ছা তো তার ওইরকম প্রভাবশালী ফ্যামিলির সন্তান তিনি। আচ্ছা। তিনি আমাকে বললেন যে আমার 4 থেকে 5টা মামলা আমার উপরে ঝুলতেছে, জি। কেউ আমার একটা কিছুই করতে পারে না, তুমি পারে না। আমার বিরুদ্ধে কথা বলে কিছুই করতে পারবে না। আচ্ছা। এরকম উনি আমাকে ভয়ভীতি দেখায়, জি। মানে দেখানোর অর্থাৎ আমি ওনাকে জেয়ার করি, তার মানে কি আপনি আমাকে টাকা দিবেন না? জি। তখন তিনি আবার ভয়ভীতি, যখন আমি আর ভয় পাচ্ছি না, তখন উনি বলছে হ্যাঁ বাবা তোমাকে আমি টাকা দিব, আমাকে একটু সময় দাও। আচ্ছা। এই কথা বলে তিনি আমাকে বিদায় দেয়। এটা কবে? এটা হলো সম্ভব? মানে এটা হলো আপনার ওই ডিসেম্বর মাসের জানুয়ারি মাসের যে আপনাদের কার্যক্রম শুরু শেষ পর্যন্ত, মানে শুরু হয়েছে তো 17 ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গীতে যে ঘটনা ঘটলো, হ্যাঁ। এইটার পর থেকে তো ওনারা মামলা খাইলেন পলাতক, এরপরে আপনাকে ডাইকা সংগঠন করা শুরু করলো, তাহলে তার 4-5 দিন পরে হ্যাঁ। ধরেন 20, 22, 25 25-26 এরকম, হ্যাঁ 25-26 থেকে জানুয়ারি আপনাদের কার্যক্রম চলতেছে। হ্যাঁ শেষ জানুয়ারি কবে? অর্থাৎ ওনাদের জামিনের পরেই শেষ? জামিনের পর জামিনটা থেকে কবে হয়েছে? ওনাদের জামিন সম্ভবত 2 জানুয়ারি বা 3 জানুয়ারি এরকম এই সম্ভবত, টাইপের, আমার এই মনে টাইপের। নাই। আচ্ছা, হ্যাঁ, এই আচ্ছা। টাইপে হতে আচ্ছা, পারে। আচ্ছা। এরপরেও হলো কাজ চলছে। এখন হলো মূল যে বিষয়টা আমি আপনাকে এই আখলাক টিভির মাধ্যমে প্রিয় দেশবাসীকে যে বিষয়টাকে অবগত করতে চাই, জি। যেটা তো এই বর্তমান অবস্থান থাকার পরে উনি যখন আমাকে হামকি দামকি ভয়ভীতি দেখানোর পরে আমি যখন আমার অধিকার ফিরে পাওয়ার জন্য টাকা অধিকারের জন্য আমি যখন সোচ্চার হই, কথা বলতে থাকি, তখন তিনি আমাকে অনেক ভয়ভীতি দেখান। বিভিন্ন লোক, বিভিন্ন তার অনুসারীরা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান, এবং একজন ফোন দিয়ে বলে যে আমি র্যাব, হ্যাঁ বিদেশি একটা নাম্বার, সে বলে আমি র্যাব তোকে খুঁজতেছি। আচ্ছা। সম্ভবত তাদেরই অনুসারী হবে। এরপরে আবার এইভাবে ধারাবাহিকভাবে আমাকে অনেক প্রলোভন, আজকে কালকে আমি যখন বলছি যে না আমি তবা কেটে আমি দুধ দিয়ে উজু করে আমি আপনার এই সাতপন্থী থেকে সরে যাই, আমি এই সাতপন্থী করব না, আমি আপনাদের বিরুদ্ধে আপনারা যা করেছেন জাতির সামনে আমি তুলে ধরতে চাই, তখন উনি আমাকে বিভিন্ন বিষয়ে প্রলোভন দেখায়, হ্যাঁ টাকা দিবে, আজকে কালকে সময় দাও, এগুলো কিন্তু আমার কাছে রেকর্ড আছে, ডকুমেন্টস আছে। এরপরে লাস্ট যে বিষয়টা হলো, লাস্ট যে বিষয় ওনার 2 জন ব্যক্তি, জুনাইদ সিদ্দিকী নামের একজন ব্যক্তি আছে, মাওলানা জুনাইদ সিদ্দিকী, আচ্ছা আচ্ছা। তিনি জিম্মাদারি নেয় এবং আব্দুল্লাহ মনসুর হুজুর বলে যে আমার টাকা পয়সা তার কাছে আছে, সে তোমাকে টাকা পয়সা দেবে, তার সাথে তুমি যোগাযোগ করো। আচ্ছা। এই মাওলানা জুনাইদ সিদ্দিকীর সাথে যোগাযোগ করি, তিনি আমার সাথে প্রায় অনেক সময় ধাপে অনেক কথা দিয়ে কথা রাখেন নাই। লাস্ট একটা কথা দিয়েছে যে ভাই আপনাকে আমি 1 লক্ষ টাকা দিব, আপনি মুরব্বীরা আপনাকে দিয়ে কাজ করাইছে, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনাকে পাশে অনেকেই ছিল, এখন আপনার পাশে এখন কেউ নাই, আপনাকে আমি 1 লক্ষ টাকা দিব, আর বাকি টাকা 1 সপ্তাহ পরে দিব। এই 1 লক্ষ টাকা আপনাকে নিতে হলে আপনাকে মাস্টার বাড়ি, গড়গড়িয়া মাস্টার বাড়ি এখানে আসতে হবে। আমি বললাম ভাই এত দূরে কেন যেতে হবে? গড়গড়িয়া কোথায়? এটা হলো গাজীপুর মাস্টার বাড়ি। গাজীপুর, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন আমি ওনাকে বললাম ভাই ঢাকা অথবা গাজীপুরে কোথাও এক জায়গায় বসি, তিনি রাজি হন নাই, অর্থাৎ তিনি আমাকে মাস্টার বাড়ির দিকে ডাকতেছেন। তখন আমি বললাম যে ভাই তাহলে গাজীপুরে আসেন বসি। আচ্ছা। তখন উনি রাজি হয় না, তখন আমি সর্বশেষ ওনাকে বললাম ঠিক আছে তাহলে আপনি আমাকে 10,000 টাকা দেন, আর বাকি টাকা আমি আপনার কাছে গিয়ে সাক্ষাতে নেই। তিনি দিতে অস্বীকার করলেন। মানে টাকা যখন আপনাকে নরমালি দিচ্ছে না, টাকা দিলে তো ব্যাংকে দিয়ে দেওয়া যায়, বিকাশের মাধ্যমে দেওয়া যায়, বিভিন্নভাবে পাঠানো যায়, তো টাকা যখন দিচ্ছে না, যাইতে বলে, তখন আপনার সন্দেহ হয় যে আপনি যাইতে চাচ্ছেন না, এরকম। হ্যাঁ জি। এখন তারা আমার একটা হলো তাদের যে ডকুমেন্টসগুলো আছে, এটা হয়তো আমার ফোন কেড়ে নিবে, অথবা আমাকে গোপন করে মানে ভয়ভীতি দিয়ে আমার নামে কোনো একটা দিয়ে তারা জাতির সামনে একটা তুলে ধরবে, অথবা কোনো কিছু হইতে পারে। সেই ক্ষেত্রে আমিও আর ওদের সাথে আর ওইভাবে দেখা করে দেই না, জান নাই। যা কথা বলি ফোনে বলি, বিভিন্ন ওনারা বিভিন্ন লোকের সাথে। তার মানে এতক্ষণের আলোচনা আমরা কি এতটুকু ধরে নিতে পারি যে আপনি এখান থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে আপনি সামাদপন্থী মাসলাকও ছেড়ে দিচ্ছেন? কারণ এখানে একটা ব্যাপার হলো সংগঠন করা, সেটা তো শেষ পর্যায়ে, কারণ যিনি প্রস্তাব দিয়ে সংগঠন করাইছেন আব্দুল্লাহ মনসুর সাহেব, উনি আবার বলছেন এটা শেষ করতে, তো এটা তো শেষ পর্যায়ে বিধায় তো টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব লাগলো। আরেকটা হলো আপনি ওই মাসলাকের সাথে অর্থাৎ সামাদপন্থীদের সাথে মিলে কাজ করতেছিলেন, এখন আপনি তাদের সাথে মিলেও কাজ করতেছেন না বা করবেন না। না, এটা আমি এখানে আমি তাদের শীর্ষ মুরব্বীদেরকে বলেছি, একটা হোয়াটসঅ্যাপ ভয়েস দিয়েছি যে আমি দুধ দিয়ে উজু করে
দুধ দিয়ে উজু করে তওবা কেটে সাতপন্থীদের থেকে ফিরে এসে সাতপন্থী শীর্ষ সন্ত্রাসী মুরব্বী আব্দুল্লাহ মনসুরদের এদের জাতির সামনে চেহারা উন্মোচন করব, এই কথা আমি ওনাদেরকে বলেছি, হোয়াটসঅ্যাপে দিয়েছি। আচ্ছা, দেওয়াতে তখন ওনারা আমার সাথে মানে আরও আব্দুল্লাহ মনসুর হুজুর যোগাযোগ করেছে যে আমি তোমাকে টাকা দিব, এই মাসের 20 তারিখে আমাকে টাকা দেওয়ার কথা। আচ্ছা, এই মার্চের 20 তারিখে আমাকে টাকা দিবে, আমি আল্লাহ রাস্তায় যাব, ওনাদের সাথে আমি আল্লাহ রাস্তায় সফরে চলে যাব, আর এইগুলো বিষয় নিয়ে উনি কথা বলবো না। উনি আমার কাছে মাপ চেয়েছে, যা হয়েছে হয়েছে, আমি যা ক্ষতিগ্রস্ত হয়েছি উনি সম্পূর্ণ টাকা দিতে পারবে না, 50,000 টাকা দিয়ে আমার কাছে উনি মাপ চেয়ে নিয়েছে, যেন আমি আর কারোর সাথে কথা না বলি। তো ওকে ফাইন, এটাই ছিল। কিন্তু সবথেকে বড় আতঙ্ক যে জিনিসটা, আমাকে 2 দিন হলো যুক্তরাজ্য থেকে এক ভদ্রলোক ফোন দিয়েছে। ফোন দিয়ে তিনি বলতেছে যে আমি বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার পিএস আব্দুর রহমান সানি, এই পরিচয় আমাকে দিয়েছেন। দিয়ে তিনি আমাকে বলতেছে তুমি বাংলাদেশের আব্দুল্লাহ মনসুর হুজুরকে অনেক হয়রানি করছো, তুমি হয়রানি বন্ধ করে দাও, নাহলে কিন্তু তোমার খবর আছে, তুমি হয়রানি বন্ধ করে দাও, তার কাছে তুমি মাপ চেয়ে নাও। তারকে যে তোমাকে যে টাকা দিয়েছে এই টাকা তাকে দিয়ে তার কাছে মাপ চেয়ে নাও, তুমি বিএনপির নাম ভাঙিয়ে তাদের কাছে চাঁদাবাজি করছো, তোমাকে কিন্তু আমি পুলিশের সোপর্দ করে দিব, এখনো সময় আছে। তখন আমি ওনাকে আমার জায়গা থেকে অনেক কথা বলেছি, বলার পরে এরপরে হলো উনি পরে আবার আমাকে দিয়েছে, একটা ডকুমেন্টস দিয়েছে, মানে একটা আমার ছবি দিয়েছে যে আমি নাকি সাতপন্থীদেরকে ব্ল্যাকমেল করতেছি, তাদেরকে বিএনপির নেতা পরিচয় দিয়ে টাকা চাচ্ছি, এবং তাদের আমার এলাকার বাসী থেকে গ্রাম, কারণ তাদের অনুসারী তো আমার বিএনপি প্রসঙ্গ বা পরিচয় কেন আসবে এখানে আসার কারণ আমি আপনাকে বলি, এদের যে মাস্টারমাইন্ড, মানে আমি কেন আব্দুল্লাহ মনসুর হুজুরকে সন্ত্রাসী আখ্যা আমি দিতে চাই, কেন দিতে চাই, দেখেন তিনি মানে 3টা বিষয়, আমি যখন ওনাদের পক্ষ নিয়ে, ওনারা যখন আত্মগোপনে ছিল আমাকে নিয়ে যখন কাজ করেছে, তখন উনি আমাকে প্রথমে বলেছে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য হাসনাত আব্দুল্লাহদের সাথে যোগাযোগ করে তাদের সাথে সম্পর্ক রাখা, আরেকটা হলো বিএনপির সাথে সম্পর্ক রাখা, এবং জামাত ইসলামের এক নেতার নাম্বার আমার কাছে চেয়েছিল, ওই নাম আমি চিনি না, উনিই ভালো জানে, আব্দুল্লাহ মনসুর হুজুরই ভালো জানে। এখন আমার কথা হলো ওনারা এই বাংলাদেশে সাতপন্থীরা বাংলাদেশে এক হলো বিএনপির সাথে সর্বোচ্চ লিয়াজু করছে, এটা আমি মনে করি যদি সত্যিকারের উনি, আমরা ওইদিকে না যাই, এখানে রাজনৈতিক ব্যাপার আছে, অন্যান্য বড় বড় দল বা যারা এখন ইন্টারিম গভর্নমেন্ট যারা এখন চালায় এরা যারা আছেন, তো এই সমস্ত দল বা এই সমস্ত বড় ব্যাপারে যদি আমরা যাই তাহলে এগুলো একটু জটিল হয়ে যায়। এজন্য আপনি আমাকে শুধু এটাই বলেন, এটাই ইনশিওর করেন, যেহেতু আমাদের সাক্ষাৎকার অনেক হয়েছে 36 মিনিট প্লাস, এজন্য আপনি একটু শেষ করবেন এটা দিয়ে। এখন মূলত আপনি কি চাচ্ছেন? এখন আপনার যে বক্তব্য এটা জাতির সামনে যাবে, রেকর্ড হয়েছে, এখন আমি এটাই বলতে চাচ্ছি যে আমাকে ওনারাদের ব্যাপারে, সাতপন্থীদের ব্যাপারে যেই তথ্য ডকুমেন্টস যেইগুলো আমার কাছে আছে এবং জাতির সামনে আমি উন্মোচন করতে চাই দেখে তারা আমার ব্যাপারে মানে আমাকে হামকি দামকি ভয়ভীতি দেখাচ্ছে, এবং আমাকে যে কোনো মুহূর্তে গুমখুন করতে পারে এবং আমার নামে মামলা দিতে পারে, আমাকে তারা হইতেছে যে কোনো মুহূর্তে আমাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আচ্ছা, আপনি সেই দিকে এসে যেটা বলতে চাইছিলেন যে বিএনপির সাথে ওনারা লিয়াজো মেনটেন করে চলে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রধান আছে ওনাদের সাথে লিয়াজো মেনটেন করে চলে, আমি তো শেষ করি না, এখন এটা বলি তাহলে আপনি প্রশ্ন করতে সহজ হবে, সংক্ষেপ করবেন। সংক্ষেপ এইজন্য মানে আমি যেটা জানতে চাইছিলাম সেটা আমি একটু বলে নিই, তাহলে আপনার বলতে আরো সহজ হবে। সেটা হলো মূলত এই জিনিসটা যে আপনি বলছেন এটা তো জাতি শুনবে, আপনি কি এটা প্রমাণ দিতে পারবেন? আমার কাছে তো প্রমাণ আছে, আমি ভাই এখানে যা আমার কাছে যেই কথাগুলো বলছি এগুলো প্রমাণ ছাড়া তো আমি কথা বলছি না, আমার কাছে ডকুমেন্টস আছে। এরপরে হলো তিনি আমাকে মানে ওই নেতা আমাকে হামকি দিয়েছে যে তুমি এখন সময় আছে, না হলে তোমাকে পুলিশে সোপর্দ করে দিব। এই যে আমাকে একটা ভয় ঠেট যখন সর্বোচ্চ নেতার থেকে আমাকে দিয়েছে, আমি এখন ভয়ে আতঙ্কের মধ্যে আছি, যে কোনো মুহূর্তে আমাকে তারা ঘায়েল করতে পারে। এবং দেখেন জাতীয় নাগরিক কমিটিতে একজন ব্যক্তি আছে, সাতপন্থীদের একজন জয়েন করেছে, তানভীর নাম, তিনি কিন্তু জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব হয়েছে, তার মানে এখানেও সাতপন্থীদের এজেন্ট কিন্তু ঢুকেছে। তার মানে আপনি কি বলতে চান যে সাতপন্থীরা সব জায়গায় নিজেদের অবস্থান পাকাপোক্ত করে নিচ্ছে এরকম? হ্যাঁ, এরকম তাদের এজেন্ট বাস্তবায়ন করতে সবকিছু তারা এখন বাস্তবায়ন করছে, যা বাংলাদেশে মানুষ এখনো বুঝতেছে না। আওয়ামী লীগ পুনর্বাসন করার তারাই তাদের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়া সম্ভব বাংলাদেশে। এই কারণে আমি মনে করছি, যেহেতু আমি তাদের সাথে কাজ করেছি সেই ক্ষেত্র থেকে আমি বলছি, এখন আমার দাবি দাবা একটাই,
আমি সেই জিনিসটা জাতির সামনে স্পষ্ট করে তুলে ধরতে চাচ্ছি যে তারা যেন আমার নামে, আমার এলাকার তাদের যে অনুসারী আছে, আমার রংপুর জেলা, আমার রংপুর বাড়ি, বদরগঞ্জ থানা, তাদের অনুসারীদেরকে দিয়ে আমার নামে মিথ্যা কোনো যেন জাতির সামনে কোনো কোনো কিছু না করা হয়, আমার নামে যেন মামলা না করা হয়, আমার নামে যেন মিথ্যা কোনো না তোলে, এটা যেন আগে আমি জাতির সামনে তুলে ধরতে চাচ্ছি। এবং আমি আইনিভাবে ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছি, পরিকল্পনা মানে সিদ্ধান্ত ওইরকম নিচ্ছি, এখনো ওই নেওয়া হয় না, নিব সামনে। আরেকটা হলো যে আমি বর্তমানে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে উদাত্ত আহ্বান করব, এই 18 তারিখের যে টঙ্গীর ময়দানে যে হত্যাকাণ্ড হয়েছে এবং তাবলিগে সাতপন্থীদের সমস্ত যেই মানে কার্যক্রম, এর সম্পূর্ণ তথ্য এই আব্দুল্লাহ মনসুর হুজুর মুফতি আজিমউদ্দিনকে ধরে যদি জাতির সামনে এনে জবাবদিহিতা করা যায়, আমার মনে হয় সব কিছু বাইর হয়ে আসবে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা হাফেজ কারি শেখ মোহাম্মদ আশরাফুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক তাকওয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা সাভার ঢাকা, ওনার কাছ থেকে এতক্ষণ পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম এবং আমাদের কাছে যে তথ্যগুলো আসছে তাতে আমরা আরও অনেকগুলো কথা ওনার কাছ থেকে নেওয়া প্রয়োজন মনে করি। রমজান মাস, সেজন্য আমরা আর কথা সামনে নিচ্ছি না, তবে প্রয়োজন পড়লে উনি আমাদেরকে আবারও সাক্ষাৎকার দিবেন, আরও কথা বলবেন, কারণ এখানে অনেকগুলো কথা, প্রয়োজনীয় অনেকগুলো কথা রয়ে গেছে, বাকি মৌলিক যে কথাগুলো সেটা মনে হয় চলে আসছে। এজন্য আমরা মূলত জাতিকে এই কথাটাই বলতে চাই যে আসলে দিন কায়েমের জন্য, ইসলামের জন্য, বিশেষ করে তাবলিগ জামায়াতকে রক্ষা করার জন্য আমাদের সকলের মিলেই কাজ করা উচিত। এই ক্ষেত্রে সাতপন্থীদের মধ্যে যারা ভুলের মধ্যে আছেন, সাতপন্থীদের মধ্যে যারা ভুলের মধ্যে বলতে এই ধরনের যে কার্যক্রমগুলো যারা করছেন, দেশ বিরোধী, আইন বিরোধী, এই কাজগুলো আমাদের প্রতিবাদ করা দরকার এবং এই কাজগুলো আমরা কন্টিনিউ আখলাক টিভি থেকে প্রতিবাদ করি এবং ওনারা যাতে এই ধরনের কাজগুলো না করেন সেজন্য আমরা আবেদনও করব। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।